ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারের পরবর্তী লেকচার নিয়ে চলে এসেছি। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে ডেরিভেটিভ কিভাবে করতে হয় এবং আমাদের এই চ্যাপ্টারের অঙ্কে কিভাবে আমরা ডেরিভেটিভ জিনিসটাকে ব্যবহার করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অঙ্কে ম্যাথামেটিক্সে কিন্তু ডেরিভেটিভ একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, সেখানে অবশ্যই গিয়ে তোমরা ডেরিভেটিভ শিখবে। কিন্তু আমাদের ফিজিক্সে একটু আগে এই জিনিসটা দরকার হয়ে পড়ে, কারণ বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে শুধুমাত্র এই চ্যাপ্টার নয়, অন্যান্য বিভিন্ন চ্যাপ্টারেও দেখবে যে অঙ্ক করার জন্য কিন্তু ডেরিভেটিভ জিনিসটার ভীষণ জরুরি আর কি। তো কীভাবে ডেরিভেটিভ করব সেটা দেখাচ্ছি, এবং ডেরিভেটিভ কী সেটা একটু বুঝে নাও জাস্ট। তো ডেরিভেটিভ যাকে বাংলায় আমরা বলি অন্তর্কলজ। অন্তর্কলজও বলে, অবকলনও বলে। আচ্ছা, তো ডেরিভেটিভ এই জিনিসটা কি বা কেন, কিভাবে আমরা জিনিসটাকে পেলাম এবং এখানে ইউজ করব। তো ব্যাপারটা শুরু হচ্ছে আমরা যেখান থেকে গ্রাফ নিয়ে পড়াশোনা করেছিলাম। তো আগের দু একটা লেকচার আগে দেখবে আমরা গ্রাফ নিয়ে একটা লেকচার ছিল, সেটা যদি আগে দেখে এটাই আসতে পারো তোমাদের নিজেদেরই বুঝতে সুবিধা হবে। তো ডেরিভেটিভ মানে হচ্ছে সেটা দিয়ে আমরা কোনো একটা কার্ভেচার বা কোনো একটা স্ট্রেট লাইন তার নতি বুঝি। তো নতি তোমরা জানো, নতি বা স্লোপ যাকে আমরা বলছি, তো সেই স্লোপ বুঝবো আর কি ডেরিভেটিভের মাধ্যমে। তো কেমন বিষয়টা না, মনে করা যাক যে আমাদের কাছে একটা y ভার্সেস x এর গ্রাফ দেওয়ার হচ্ছে। তো এই গ্রাফের মধ্যে আমরা বলেছিলাম যে যে কোনো ধরনের লাইন আমরা টানতে পারি, সেটা স্ট্রেট লাইন হতে পারে বা সেটা কোনো কার্ভ হতে পারে। তো শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্যে যদি আমরা কাজ করতে যাই, সেখানে দেখব যে এই চ্যাপ্টারের জন্য যেটা হয়, এখানে আমরা এস ভার্সেস টি বা ভি ভার্সেস টি বা এ ভার্সেস টি এই তিন রকমের গ্রাফ টানতে পারি, এবং সেগুলো কখনো সমবেগ বোঝায়, কখনো সমত্বরণ বোঝায়, বা কখনো কোনো বস্তু স্থির অবস্থায় আছে সেটাকেও বোঝাতে পারে। এরকম বিভিন্ন জিনিসপত্র বোঝায় আর কি। তো মনে করে নেওয়া যাক যে এই ওয়াই ভার্সেস এক্স যে আমি অ্যাক্সিস টেনেছি, সেখানে আমি একটা স্ট্রেট লাইন টানলাম, একটা মূল বিন্দুকে আমি স্ট্রেট লাইন টেনেছি। তো স্ট্রেট লাইন এখানে কি ডিফাইন করছে না, ডিফাইন করছে যে এক্স এর সঙ্গে ওয়াই এর পরিবর্তনটা কেমন। তো তোমরা এখানে বুঝতেই পারছো যে এই যে গ্রাফটা টেনেছি, এটা বেসিক্যালি কিন্তু এক্স প্রপোর্শনাল ওয়াই এরকম টাইপের একটা গ্রাফ হয়েছে, যেখানে এক্স যেমনভাবে চেঞ্জ হচ্ছে ওয়াইও ঠিক তেমনভাবেই বাড়ছে। মানে যদি এখানে এক্স এর পরিবর্তন 1 হয়, তাহলে এদিকে ওয়াই এর পরিবর্তনও 1 হবে। অর্থাৎ আমি এখানে একটা বক্স আঁকতে পারি। একই রকমভাবে যদি এক্স এর পরিবর্তন 2 হয়, তো সেক্ষেত্রে ওয়াই এর পরিবর্তনও 2 হবে। এটা যদি 1 হয়, এটা 2, এটা 1, এটা 2। তো যদি আমরা একটা লাইন দিয়ে এটাকে জয়েন করতে চাই ধরো, তো সেখানে দেখা যাবে কি না, সেই লাইনগুলো প্রত্যেকটা কিন্তু এই যে স্ট্রেট লাইনটা আমরা টেনেছি সেই লাইনের উপরই পড়বে আর কি। বা যদি আমি এখানে এক্স এ 3 করি, ওয়াই এ 3 করি, সেটাও যদি কোনো একটা পয়েন্টে ধরো জয়েন করো, তো দেখা যাবে সেটা কিন্তু এক্স এর দিকেও 3 হচ্ছে, ওয়াই এর দিকেও 3 হচ্ছে। তাহলে এই বিন্দুগুলো কি 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট এরকমভাবে চলতে থাকবে। এক্স সমানুপাতিক ওয়াই, বা আমরা ডাইরেক্ট লিখতে পারছি এক্স ইকুয়াল ওয়াই, এমনটা হতে পারে। তো এক্ষেত্রে মনে করতে পারো যে এই যে লাইনটা টানলাম, এর যে নতি কাকে বলি? নতি হচ্ছে যে এই লাইনটা এক্স এর সঙ্গে যে কোণ তৈরি করছে, কোণের নাম দিলাম ধরো থিটা। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই লাইনটার নতি কত, নতি বা স্লোপ, তাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, সেটা ইকুয়াল লিখব ট্যান থিটা। তাহলে যে কোনো একটা এক্স ভার্সেস ওয়াই গ্রাফে যদি একটা স্ট্রেট লাইন থাকে, তো তার যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেটা মূলবিন্দুগামী হতে পারে, নাও পারে, তার যে অ্যাঙ্গেলটা হবে, থিটা অ্যাঙ্গেলটা হবে, তার ট্যানকে আমরা বলছি নতি। বোঝা গেল? তো যখন সেটা স্ট্রেট লাইন থাকে, আমি বলতে কি চাইছি সেটা হচ্ছে যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে এক্স এবং ওয়াই মোটামুটি দেখো একই রয়েছে। এক্স যা ওয়াইও তাই, x1 হলে ওয়াইও 1, x2 হলে ওয়াইও 2। এটা বিশেষত এই গ্রাফটার জন্য। যদি আমি এইরকম কোনো একটা গ্রাফে যাই, সেখানে হতে পারে এটা হয়তো y ইকুয়াল 5x, এমনও হতে পারে।
তো আমরা বলেছিলাম যে এই যে এক্স এর আগে যে টার্মটা থাকবে, এক্স এর সঙ্গে যেটা গুণ হয়ে থাকবে, সেটা কি প্রকাশ করে? সেটা প্রকাশ করে যে এই অ্যাঙ্গেলটা কত বেশি হবে বা কম হবে। এক্স এর এই গুণ যে জিনিসটা রয়েছে, যেমন এখানে 5 লিখেছি, এই 5 এর বদলে যদি 7 লিখি, 10 লিখি, 12 লিখি, 20 লিখি, কি হবে না এই স্লোপটা আস্তে আস্তে বাড়তে থাকবে, থিটা অ্যাঙ্গেল বাড়তে থাকবে। যত কমাবো অ্যাঙ্গেল আস্তে আস্তে কমতে আরম্ভ করবে, এরকম জিনিস হবে। তো এখানে যেমন কি এক্স ইকুয়াল ওয়াই আছে, মানে এক্স এর সঙ্গে কত গুণ আছে? 1 গুণ আছে। তো 1 যদি গুণ থাকে তার মানে কি এমটা কত? এম তাহলে 1, m1 ইকুয়াল tan অফ থিটা, তাহলে থিটা কত? থিটা নিশ্চয়ই 45 ডিগ্রি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা 45, এখান থেকে বলে দেওয়া গেল। তাহলে একইভাবে এখান থেকে এই গ্রাফটার জন্য tan অফ থিটা কত আছে? 5 আছে, তাহলে থিটা কত? tan ইনভার্স 5, এটা করে দেখবে কত হচ্ছে, সেরকম হবে, তাহলে 45 এর থেকে বেশি হবে। তো এইরকমভাবে দেখো জিনিসটাকে আমরা দেখতে পারি, যত আমরা 5 থেকে 6-এ যাবো বা 10-এ যাবো বা 20-তে যাবো, তত আস্তে আস্তে কিন্তু এই থিটার মান বাড়তে থাকবে। তো এরকমটা হতেই পারে, কিন্তু একটা জিনিস বলার, সেটা হচ্ছে কি না যখন আমরা x1-এ আছি y তখন কত? 5, x যখন 2-তে আছি y কত? 10। এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস, এক্সকে যেভাবে বাড়াচ্ছি ওয়াইও কিন্তু ঠিক সেভাবে স্ট্রেট লাইন ওয়াইজ বেড়ে গেছে। তো ডেরিভেটিভ কি বলে? ডেরিভেটিভ বলছে এক্স এর সঙ্গে ওয়াই এর যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনটাকে আমরা বলবো ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভকে আমরা লেখার নিয়ম কি? একে লিখবো dy বাই dx, এই ফর্মে লিখবো। কিন্তু এখানে আমরা যেখানে যে গ্রাফগুলো দেখাচ্ছিলাম সেখানে কোথাও কিন্তু dxও লিখিনি, কোথাও dyও লিখিনি। তো হঠাৎ করে ডেরিভেটিভে আমরা কেন dy বাই dx এইটা লিখে শুরু করলাম? তো সেটাই চলে আসে। তো যেটা হয় সবসময় যে স্ট্রেট লাইন নিতে হবে এরকম কোনো মানে নেই, তার বদলে আমরা কোনো রকম কার্ভেচারও নিতে পারি। তো স্ট্রেট লাইনের সঙ্গে কার্ভেচারের কি ডিফারেন্স হয় সেটা একটু বোঝার চেষ্টা করো। যেমন ধরো এই যে স্ট্রেট লাইনটা টেনেছি, এটাকে যদি স্ট্রেট আমরা অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দিই, একটা স্ট্রেট লাইনকে অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, তো প্রতিটা ক্ষেত্রেই দেখো আমাদের কিন্তু অ্যাঙ্গেলটা একই থাকে। স্ট্রেট লাইনের যে কোনো বিন্দুতে আমি যদি এরকম একটা লাইন ড্র করি যেটা এক্সের সঙ্গে প্যারালাল, সেখানে যদি অ্যাঙ্গেল নিই সেই অ্যাঙ্গেলটা কিন্তু থিটাই হবে। এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে এখানে সেই অ্যাঙ্গেলটাই হবে, অ্যাঙ্গেল কিন্তু বদলে যায় না। তো স্ট্রেট লাইনের যে কোনো স্ট্রেট লাইনের নতি কিন্তু কনস্ট্যান্ট থাকে, নতি বদলে যায় না, এটা স্ট্রেট লাইনের নিয়ম। তো যদি স্ট্রেট লাইন না নিয়ে আমরা কোনো একটা কার্ভ নিই, কেমন কার্ভ নিই দেখাচ্ছি, কার্ভটা কেমন নিচ্ছি। আমরা যেরকম বলেছিলাম যে অধিবৃত্ত হতে পারে, স্ট্রেট লাইন ছাড়া এই চ্যাপ্টারের গ্রাফ কি হতে পারে? অধিবৃত্তাকার হতে পারে। তো সেরকম একটা অধিবৃত্তাকার কার্ভ নিচ্ছি, ধরো এক্স ওয়াই, সেখানে আমরা একটা কার্ভ নিলাম, এরকম টাইপের একটা কার্ভ নিয়েছি। তো এই ধরনের কার্ভে যে কোনো একটা পয়েন্ট নেওয়া হলো, তো সেই পয়েন্টের একটা ট্যানজেন্ট যদি আমরা ড্র করি, তো সেক্ষেত্রে কিন্তু এই কার্ভের নতি বার করা সম্ভব। এখানে তো কোনো স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ না, পুরোটাই তো একটা কার্ভ দেখা যাচ্ছে। তাহলে এই কার্ভের নতি কি করে বার করে? কার্ভের নতি বার করার নিয়ম হচ্ছে যে কোনো একটা বিন্দু নেব কার্ভের উপরে, তার উপর দিয়ে আমরা কি করব? একটা ট্যানজেন্ট ড্র করব। ট্যানজেন্ট মানে স্পর্শক যাকে বলে, একটা স্পর্শক নেওয়া হলো। তো সেই স্পর্শকটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে, ধরে নাও কোণ করলো θ1, তাহলে সেই বিন্দুর নতি হচ্ছে θ1 হলো, বা tan θ1 যাই বলো না কেন। তো একই রকমভাবে মনে করা যাক যে আমরা এই বিন্দুতে, ধরো এটাকে আমরা P1 বিন্দু বলেছি, এটাকে নাম দিলাম P2 বিন্দু। তো ধরে নেওয়া যাক যে P2 বিন্দুতে আমরা আর একটা নতি দেখতে চাইছি। তো সেখানে কি করতে হবে? সেখানে আর একটা ট্যানজেন্ট আমাদের ড্র করতে হবে। সেই ট্যানজেন্টটা নিশ্চয়ই আগের মতো হবে না, এরকম টাইপের ট্যানজেন্ট হবে, যেরকম থাকবে, যেরকম কার্ভ থাকবে তার উপরে আমরা কি করব? একটা স্পর্শক এঁকে নেব। তাহলে এখানের স্পর্শক যেমন দেখতে হবে, এখানকার স্পর্শক নিশ্চয়ই তেমন দেখতে হবে না, এরকম টাইপের দেখতে হবে। বা এখানকার স্পর্শক কেমন দেখতে হবে? এরকম টাইপের দেখতে হবে। তো বিভিন্ন বিন্দুর স্পর্শক কিন্তু আলাদা রকম হবে। তো সেই স্পর্শকের যে নতি হবে এক্সের সঙ্গে, সেটাও নিশ্চয়ই একই রকম হবে না, একটু আলাদা হবে। তাহলে এখানকার যদি নতি θ1 হয়ে থাকে, P1 এর নতি, তাহলে P2 বিন্দুর নতি কত হবে? সেটা হয়ে যাচ্ছে কিন্তু θ2। তো এটা একটু বোঝো, যেরকম স্ট্রেট লাইনের জন্য আমরা কি বলছিলাম, স্ট্রেট লাইন যখন টানছিলাম তাহলে স্ট্রেট লাইনের প্রতিটা বিন্দু
প্রতিটা বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল কিন্তু সব জায়গায় সমান, কোথাও কিন্তু আলাদা কোনো অ্যাঙ্গেল পাচ্ছি না, সব জায়গায় প্রতিটা বিন্দুর নতি সেম ছিল। কিন্তু যখনই আমরা কোনো একটা কার্ভে চলে এলাম, তো সেখানে কি হয়ে যাচ্ছে, কার্ভের প্রতিটা বিন্দুতে নতি কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। তো তার মানে এটা কি বোঝায়, এটা বোঝায় যে কোনো একটা এক্স বিন্দুতে আমি ওয়াই এর যে মান পেয়েছিলাম তার জন্যই তো আমি p1 পেয়েছিলাম, বা অন্য কোনো আরেকটা বেশি দৈর্ঘ্যের এক্সে আমি একটা p2 পেয়েছিলাম। তো p2টা কি পেয়েছিলাম, সেটাও একটা ওয়াই এর মান কিছু পেয়েছিলাম। তাহলে সেই মান দুটো কিন্তু কনসিস্টেন্ট নয়। এখানে যেরকম কনসিস্টেন্ট মান পাচ্ছিলে তুমি, এখানে কিন্তু কনসিস্টেন্ট মান পেলে না, এবং পুরো ওয়াইটা ডিপেন্ড করলো কিন্তু এক্স এর উপরে। তো সেক্ষেত্রে দেখা যায় যেটা, যে আমাদের এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন বা নতি, এই জিনিসটা বার করতে গেলে এই ডেরিভেটিভের সাহায্য নিতে হয়। যেরকম স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিন্তু ডেরিভেটিভ নেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ কি হয়েছে না, এই অ্যাঙ্গেলটা বার করো তুমি যে কোনো পয়েন্ট থেকেই বার করো না কেন, এই ধরো এই পয়েন্টটা থেকে p1 পয়েন্ট থেকে বার করলে, সেখানে কি করতে হবে, আমরা করব কি x1 y1, তাহলে এইটুকু আমার x1 ছিল, এইটুকু আমার y1 ছিল, আমরা দুটোকে ভাগ করব, y1 বাই x1 করব, আমরা tan θ1 পেয়ে যাব। ধরে নেওয়া যাক যে এই অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা θ1, তাহলে খুব সহজে আমরা y1 বাই x1 করে tan θ1 পেয়ে যাচ্ছি। একই রকমভাবে ধরো এই পয়েন্টের জন্য আমরা আবার এই অ্যাঙ্গেলটাই পেতে চাইছি, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে আমার x2, এই দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে আমার y2, আমরা করব কি y2 বাই x2 করব, এবং দেখব যে অ্যাঙ্গেলটা আসবে, যদি অ্যাঙ্গেলটা θ2 হতো, তো সেক্ষেত্রেও দেখা যায় যেটা, যে রেশিওটা এমনভাবে থাকে যে এক্ষেত্রে বেসিক্যালি θ1 ইকুয়াল θ2 হয়ে যায়, দুটো অ্যাঙ্গেল কিন্তু ডিফারেন্ট আসে না, একই অ্যাঙ্গেল আসে। স্ট্রেট লাইনের জন্য বলছি, তুমি y1 বাই x1 এর রেশিও করে যা দেখবে, y2 বাই x2 রেশিও দুটো সেম হয়ে যায়, তো তার ফলে tan θ1 ইকুয়াল tan θ2 হয়ে যায়, যার জন্য θ1 ইকুয়াল θ2 হয়ে যায় স্ট্রেট লাইনে। কিন্তু এখানে সেটা হয় না, এখানে ডিফারেন্ট অ্যাঙ্গেল ড্র হতে থাকে। সেই জন্যে আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পেতে থাকি, এবং তার জন্য আমাদের যে কোনো p1 বা p2 বিন্দুর জন্য যদি নতি বার করতে হয়, তখন আমাদের এই ডেরিভেটিভ বা অন্তর্কলজের সাহায্য নিতে হয়। আর একটু ডিটেলে আসছি কিভাবে জিনিসটা বলছি, দেখো এটা শুনতে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা বুঝে গেলে খুব একটা কঠিন লাগবে না। আর যদিও তোমাদের এত ডিটেলস লাগবে না, শুধুমাত্র ফর্মুলাটা দিয়ে অঙ্ক করতে পারলেই হলো, তাও একটু জানার জন্য ব্যাপারটা শোনো যে কিভাবে হচ্ছে আর কি। তো মনে করা যাক যে এই আমাদের ওয়াই ভার্সেস এক্স একটা প্লট দেওয়া রয়েছে, একটা অ্যাক্সিস দেওয়া রয়েছে। তো সেখানে আমাদের ধরো এরকম টাইপের কোনো একটা কার্ভ রয়েছে, হতেই পারে এরকম টাইপের কোনো কার্ভ দিয়েছে। তো মনে করা যাক যে আমরা এই বিন্দুটাতে ধরে নিচ্ছি x1, তার জন্য আমরা এখানে একটা y1 কিছু পেয়েছি, x1 এর জন্য আমরা মান পেয়েছি y1। একই রকমভাবে অন্য আরেকটা বিন্দু x2 আছে, তার জন্য আমরা আরেকটা এখানে লাইন টানলাম, এর নাম দিলাম y2। তো এখানে আমরা যদি বার করতে চাই যে x এর যে পরিবর্তনটা হলো, মানে x1 থেকে x2 তে গেল, তার জন্য y এর পরিবর্তন কত হলো, y1টা y2 তে গেল, তো সেক্ষেত্রে পরিবর্তনটা কত, পরিবর্তনটা হচ্ছে এই যে কার্ভটুকু উঠলো সেইটুকু। তাহলে আমরা কিভাবে লিখতে পারি পরিবর্তনটা কত, তাহলে এখান থেকে আমরা বলবো কত পরিবর্তন হয়েছে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এই পরিবর্তন হয়েছে, মানে x এর x2 মাইনাস x1 পরিবর্তনের জন্য y এর y2 মাইনাস y1 পরিবর্তন হয়েছে। তো এই জিনিসটাকে আমরা ডেল্টা y বাই ডেল্টা x এই ফর্মেও বলতে পারি, যেটাকে আমরা আবার dy বাই dx ফর্মেও লিখতে পারি। তো এখানে বেসিক্যালি dy বাই dx মানে কি হয়েছে, মানে হয়েছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াইটা কত পাল্টালো এক্সটা একটু পাল্টানোর জন্য।
এক্সটা ধরো ডেল্টা এক্স পাল্টেছে, তাহলে ওয়াইটা কত পাল্টালো? ডেল্টা ওয়াই পাল্টালো। সেটাকেই লিখি আমরা এভাবে ডিওয়াই বাই ডিএক্স করে, হলো। এবার সেটা মানে লেখার কিছু বা অঙ্ক করার কিছু রুলস রয়েছে, তো সেই রুলসটা কি সেটা চলে আসি, যেটা তোমাদের একদম এক্সামের জন্য লাগবে। তো একদম সেই রুলে চলে আসছি। এগুলো ততক্ষণ ধরে থিওরি বললাম যে কীভাবে আমরা ডিওয়াই ডিএক্স ব্যাপারটা আসছিলাম। তো এইবার একদম চলে আসবো যে কি ফর্মুলা দিয়ে আমরা কাজ করব। তো দেখো আমরা ওয়াই যেটা লিখছি সেই ওয়াইটা কিন্তু বেসিক্যালি একটা ফাংশন অফ এক্স, মানে এক্সের সাপেক্ষে পরিবর্তন হয়। তো তাই জন্য যদি ভেবে নিই যে ওয়াই জিনিসটা যেটা রয়েছে সেটার মান এক্স টু দি পাওয়ার এন যদি হয়, যেখানে এন যে কোনো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এন যে কোনো পূর্ণ সংখ্যা, মানে এক্স 1 হতে পারে, 2 হতে পারে, এন এর মান কত হতে পারে 1 2 3 4, এরকম যা খুশি হতে পারে এন এর মান, হলো, এরকম চললো, যা খুশি হতে পারে এন এর মান। তো তাই যদি হয় তো সেক্ষেত্রে আমাদের dy বাই dx করার নিয়ম কি, আমরা লিখব ddx y এর জায়গায় বসাবো x টু দি পাওয়ার n। ফর্মুলা হচ্ছে nটা আগে চলে আসে, x পাওয়ারে হবে কি n মাইনাস 1। আরেকবার বলছি কি হচ্ছে, y এর মান যদি হয় x টু দি পাওয়ার n, যেখানে x টা একটা ভ্যারিয়েবল, তাকে যদি আমরা dx এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, কি লিখব ddx y এর জায়গায় লিখছি x টু দি পাওয়ার n, পাওয়ারটা আগে চলে এসছে গুণ হিসাবে, পাশে রয়েছে কি x, n এর পাওয়ার থেকে 1 মাইনাস হচ্ছে, তাহলে এই হচ্ছে আমার ডেরিভেটিভের মেন ফর্মুলা। দুই একটা অঙ্ক করালেই বুঝতে পারবে, যেমন ধরো যদি থাকে y ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে তার ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে এই পাওয়ারটা আগে চলে এসছে ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে 2 ইন্টু এক্স, এরকম হবে। ধরো রয়েছে y ইকুয়াল এক্স কিউব বা 5 ইন্টু এক্স কিউব, এরকম ধরো রয়েছে ওয়াইটা, তখন ডিওয়াই ডিএক্স করলে কি হবে? তো এখানে নিয়ম হচ্ছে যদি আগে কোনো কনস্ট্যান্ট থাকে তো সেই কনস্ট্যান্টটা এমনিই বসে যাবে 5 হিসাবে। এবার এক্স কিউবের ডেরিভেটিভ হবে, নিয়ম কি, 3টা আগে এলো গুণ হিসাবে ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, কত হচ্ছে 3 ইন্টু 5 মানে 15 এক্স স্কোয়ার, 3 মাইনাস 1 করলে স্কোয়ার হয়, তাহলে এটা ডেরিভেটিভ করলে y এর ডেরিভেটিভ করলে আসছে 15 এক্স স্কোয়ার, এইরকম জিনিসটা আর কি। আচ্ছা, যদি কোনো কনস্ট্যান্ট থাকে, যেমন ধরো এখানে তো সমস্ত কিছু আমরা এক্স দিয়ে লিখছি, যদি কোনো কনস্ট্যান্ট থাকে তখন কি হবে, বা ধরে নাও যে শুধুমাত্র এক্সই রয়েছে, শুধু এক্স থাকলে কি হবে, ধরো রয়েছে y ইকুয়াল এক্স, ডেরিভেটিভ কি হবে dy বাই dx করতে হবে, তাহলে ddx অফ এক্স, এই তো করবো। তো এক্স এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে কি নিয়ম 1টা আগে আসবে ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তো 1 মাইনাস 1 কত 0 হয়, তো কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে কত 1, তাহলে dy বাই dx 1 হবে। বা তোমরা এমনও ভাবতে পারো dx বাই dx কেটে গিয়ে 1 হয়ে গেছে, কিন্তু সেটা ভাবার থেকেও ফর্মুলা দিয়ে করবে তাহলে জিনিসটা ঠিক আসবে আর কি। বা ধরো রয়েছে y ইকুয়াল 5, এমন কিছু রয়েছে, তো 5টা কি জিনিস, 5টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তার সঙ্গে কিন্তু এক্স এক্স কিছু নেই। তো যখনই কোনো কনস্ট্যান্ট থাকবে, যেন দেখো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়, যে কোনো কনস্ট্যান্ট ay ইকুয়াল 5 রয়েছে, আমরা যখন ডেরিভেটিভ করবো dy dx করবো, আনসার হচ্ছে 0। কেন 0 হলো, 0 হওয়ার নিয়ম কি না, ধরো এভাবে লেখা যায় 5x টু দি পাওয়ার 0, আমরা ভাবতেই পারি শুধু যখন 5 রয়েছে ভাবতে পারি তার সঙ্গে x এর পাওয়ারে 0 রয়েছে, এরকম ভাবা যায়। তো তাহলে যখনই আমরা ডেরিভেটিভ করব ddx অফ 5x 0 করব, কি হবে, কি নিয়ম 5 ইন্টু এই পাওয়ারটা গুণ হয়ে চলে আসবে আগে ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মাইনাস 1, তো কোনো কিছুর সঙ্গে 0 গুণ হয়ে যাওয়া মানে কি 0 উত্তর হওয়া। তো সেই কারণে যখনই কোনো কনস্ট্যান্ট কিছু থাকবে তার ডেরিভেটিভ হয়ে যায় 0, বোঝা গেল। তো মেন ফর্মুলা কিন্তু এটা, y যখন x টু দি পাওয়ার n ডিভাইড dx করব, ফর্মুলা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। এছাড়াও অনেক রকম ফর্মুলা রয়েছে, যেমন ধরো ফাংশন হতে পারে সাইন এক্স থাকতে পারে, কস এক্স থাকতে পারে, ই টু দি পাওয়ার এক্স থাকতে পারে, তার জন্য কিছু রুলস রয়েছে।
একদম বেসিক দুই একটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইতে এরকম প্রচুর ফর্মুলা দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নিতে পারো। ডেরিভেটিভের প্রচুর ফর্মুলা হয় মধ্যে। তো ধরো রয়েছে y ইকুয়াল সাইন অফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স করলে আমরা পাবো কস অফ এক্স। যে কোনো সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স হয়। আবার যদি থাকে y ইকুয়াল কস এক্স, তার ডেরিভেটিভ যদি করো তাহলে সেটা হয় মাইনাস অফ সাইন এক্স। কসের ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন, আর সাইনের ডেরিভেটিভ করলে হয় শুধু কস। যদি থাকে y ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, তার যদি ডেরিভেটিভ করো ডিওয়াই ডিএক্স করো তাহলে কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়। y যা ছিল তাকে ডেরিভেটিভ করলে সেটাই হয়, শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স যদি থাকে, এক্সপোনেনশিয়াল এক্স। তো এরকম প্রচুর বইতে দেখবে করে দেওয়া আছে, সেগুলো করলেই মোটামুটি পেয়ে যাবে। তো আমাদের কোথায় এই জিনিসটা কাজে লাগবে সেটাই চলে আসি। একমাত্রিক গতি চ্যাপ্টারের জিনিস পড়াচ্ছি, তাহলে এই অন্তর্কলজ বা ডেরিভেটিভ আমাদের কোথায় ইউজ করতে হবে সেটাই চলে আসি। তো দেখো আমাদের আমরা বেগ পড়েছিলাম, বেগ ভি মানে আমরা কি জানি, সরণ বাই ত্বরণ। তো যখন আমরা তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক ত্বরণ পড়েছিলাম সেখানে দেখেছিলে নিশ্চয়ই যে তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে আমরা লিখছিলাম কি, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি। এটাকে আমরা বলেছিলাম তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতেই পারি ডিএস বাই ডিটি। তো এখানে ডিওয়াই ডিএক্স বলো বা ডিএস ডিটি বলো, এখানে ডিটি ডিএস এগুলোর মানেই হচ্ছে যে এগুলো ভীষণ ছোট জিনিস, একদম জিরোর কাছাকাছি ভ্যালু যদি হয় তবেই আমরা কিন্তু এরকম ডিএস ডিটি লিখতে পারি। আচ্ছা, তো তাহলে আবার একই রকমভাবে আমরা যখন তাৎক্ষণিক ত্বরণ লিখেছিলাম তখন লিখেছিলাম কি, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি। তো সেক্ষেত্রেও আমরা লিখতে পারি এটাকে ডিভি ডিটি এইভাবে। তো তাহলে আমাদের যদি অঙ্ক আসে কোনো জায়গাতে যদি এস দেয়া থাকে, বলে বেগ বার করতে, আমরা তাহলে ডেরিভেটিভ করে কিন্তু বেগ বার করতে পারবো, বা যদি বেগ দেওয়া থাকে তাকে ডেরিভেটিভ করে আমরা ত্বরণ বার করতে পারবো। তো খুব সহজ জিনিস, সরণকে ডেরিভেটিভ করলে হয় বেগ, বেগকে ডেরিভেটিভ করলে হয় ত্বরণ। এটা কিন্তু ভুললে চলবে না, এটা দিয়েই আমরা অঙ্কগুলো করব। তো এই ডিভিডিটিকে আর একটু ভালোভাবে লেখা যায়, সেটা হচ্ছে দেখো যে ডিডিটি অফ ভি ছিল, তো ভি মানে কি হয়, ডিএস ডিটি হয়, তো আমরা এখানে ডিএস ডিটি লিখতে পারি। তো এটাকে আবার লেখা যায় ডি টু এস ডিটি টু, এইভাবে লেখা যায়। দেখে মনে হচ্ছে হয়তো এটা ডিটির হোল স্কোয়ার, কিন্তু আমরা লিখবো এরমভাবে বা বলবো এইভাবে ডি টু এস ডিটি টু, এইভাবে বলবো। আচ্ছা, তো ত্বরণকে এই দুভাবে প্রকাশ করা যায়, একটা ডিভিডিটি ফর্মে আর একটা ডি টু এস ডিটি টু ফর্মে, আর ভি হচ্ছে অলওয়েজ ডিএস ডিটি এই ফর্মে। তো এগুলো একটু মনে রাখতে হবে। তো একটা অঙ্কে চলে যাই, তাহলে খুব সহজে বুঝতে পারবে যে কি করে অঙ্কের মধ্য দিয়ে আমরা ডেরিভেটিভ ইউজ করছি। তো ধরো বলে দিয়েছে যে একটি কণার দূরত্ব s ইকুয়াল 2t প্লাস 5t স্কোয়ার সময়ে t এর সাথে পরিবর্তনশীল। তাহলে একটি কণার দূরত্ব s, সেটা দেওয়া হয়েছে কত, 2t প্লাস 5t স্কোয়ার, সময় t এর সঙ্গে পরিবর্তনশীল। t যত পাল্টাচ্ছে s তত বদলে যাচ্ছে। তাহলে t যখন 1 মানে প্রথম 1 সেকেন্ড যখন ছিল, বা ধরে নাও যে যখন যাত্রা শুরু করেনি t যখন 0 ছিল, তাহলে t 0 বসালে কত হচ্ছে s 0, মানে যখন সময় 0 তখন সরণও 0 ছিল। t যখন 1 হয়েছে তখন কত হয়েছে, 2 × 1 2 প্লাস 5 × 1 5, তাহলে 5 + 2 7, s তখন হয়ে গেছে 7 সেন্টিমিটার বা মিটার যাই হোক না কেন। একই রকমভাবে 2 হলে s কত হবে বার করবে, এরকমভাবে বাড়তে থাকছে এসটা, আর কি এটাই বলতে চেয়েছে, সময়ের সঙ্গে s পাল্টে যাচ্ছে। কি বার করতে হবে, বার করতে হবে t ইকুয়াল 5 সেকেন্ড সময়ে কণার বেগ
কত, এরকম টাইপের অঙ্ক দেবে। একটা এস দিয়ে দেবে যেটা টি এর সঙ্গে পরিবর্তনশীল, টাইম বলে দেবে যে এত টাইমে কণার বেগ নির্ণয় করো। কিভাবে করব? ভীষণ সহজই অঙ্কগুলো, কিন্তু কিভাবে করব দেখো, দেখে নাও। কি করব আমরা? বেগ বার করছি। বেগ মানে আমরা সবসময় জানি ডিএস বাই ডিটি হয়। তাহলে কি লিখছি? ডিডিটি অফ এস, এস মানে দেওয়া রয়েছে তোমার 2t প্লাস 5t স্কোয়ার। তো ডেরিভেটিভ করতে হবে। তো কি নিয়ম? একবার করব 2tর জন্য, তাহলে ডিডিটি অফ 2t করছি একবার, প্লাস ডিডিটি অফ 5t স্কোয়ার করছি একবার। তো 2t করার নিয়ম কি? ডেরিভেটিভ করলে কি আসবে? 2 আসবে। তার কারণ কি? টি এর পাওয়ার কত ছিল? 1 ছিল। তো লিখে দেখাই, ধরো টি এর পাওয়ার ছিল 1, তাহলে ইন্টু হচ্ছে কি 1 ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, এইরকম ভাবে করে, প্লাস কি রয়েছে? 5t স্কোয়ার, তাহলে 5 হচ্ছে ইন্টু টি এর পাওয়ার যেটা ছিল সেটা গুণ হিসাবে আসছে 2, টি এর পাওয়ারে 1 মাইনাস হয়, হলো। তাহলে কত হচ্ছে এটা? টি এর পাওয়ার কত? 0 আছে এখানে, তাহলে পাওয়ারে 0 থাকা মানে 1 হওয়া, তাহলে এটা পুরোটা কত হচ্ছে? 2 হচ্ছে, প্লাস 5 ইন্টু 2 কত? 10, টি টু দি পাওয়ার কত হচ্ছে? 2 মাইনাস 1 করলে 1 হয়, তাহলে এটাই হয়ে গেল বেগ। তাহলে বেগ কত পেলাম? 2 প্লাস 10t। এবার আমাদের প্রশ্ন করেছিল কত সময়, মানে টি ইকুয়াল 5 সেকেন্ড সময় কণার বেগ কত। তাহলে কি করব? লিখবো এরকম ভাবে, ভি, এটার লাইন টানবো, লিখবো টি ইকুয়াল 5, কত? এই টি এর জায়গায় 5 বসিয়ে দেবো, তাহলে কি হচ্ছে? 2 প্লাস 10 ইন্টু 5, তাহলে কত? 5 10 50, 7 2 52, এত মিটার পার সেকেন্ড। যেরকম একক থাকবে এটাকে একক পার সেকেন্ডও লিখতে পারো, কারণ আমার এসটা বলে দেওয়া হয়নি। ধরো প্রশ্নে বলাই থাকবে হয়তো এটা এত মিটার দূরত্ব গেছে, এরকম বলে দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে 52 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে কিন্তু আমার উত্তর। এবার 5 যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা কাজটা করব। এবার বলতেই পারতো এখানে যে যাত্রা শুরুর মুহূর্তে বেগ কত, বা কণাটা কত বেগ নিয়ে গতিশীল হয়েছে, প্রাথমিক বেগ কত, এটাও জিজ্ঞেস করতে পারতো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রেই টি ইকুয়াল 5 সেকেন্ড বললো না, অঙ্কটা লিখে নিয়েছো পুরোটা, আশা করছি পুরো টুকে নাও আগে, তারপরে করো। এই জায়গাটা মুছলাম। ধরো প্রশ্ন করলো যাত্রা শুরুর মুহূর্তে কণার বেগ কত, এই জায়গাটা মুছলাম। তাহলে এই জায়গাটা মুছলাম। প্রশ্ন করছে কণার প্রারম্ভিক বেগ কত, যখন যাত্রা শুরু করেছে তখন বেগ কত হয়েছে। তো কি করব? আবার আগের মতো ডিএসডিটি করব, বেগ নিচ্ছি, ডিএসডিটি করছি, আগের মতো শিখে গেছো নিশ্চয়ই, তাহলে আর শেখাতে হবে না। তাহলে 2 প্লাস 10t, এই হচ্ছে। তো যাত্রা শুরু যখন হয়েছে তখন টাইম কত ছিল? তখন টাইম তো 0 ছিল, যাত্রা শুরুর মুহূর্তে টাইম তো 0, তো তখন বেগ কত হবে? বেগ কত হবে? 2 প্লাস 10 ইন্টু 0 মানে 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগ 2 মিটার পার সেকেন্ড নিয়ে কণাটা যাত্রা শুরু করেছে। বোঝা গেল? তাহলে এই একটা অঙ্ক দিয়ে দুরকম অঙ্ক হয়ে গেল, কিন্তু দুটো অঙ্ক করালাম। একটা হচ্ছে যে 5 সেকেন্ড পরে বেগ কত বার করতে পারলে, আর একটা হচ্ছে যখন যাত্রা শুরু হয়েছে তখন কত বেগ নিয়ে যাত্রা শুরু করেছে সেটা বার করতে পারলে। হলো দুরকম অঙ্ক। একই রকমভাবে ধরো প্রশ্ন করতে পারে যে কণার ত্বরণ কত, এই একটা অঙ্ক দিয়ে আরেকটা জিনিস বলে দিচ্ছি, কণার ত্বরণ কত জিজ্ঞেস করতে পারে। কণার ত্বরণ কত, কি করে বার করবে কণার ত্বরণ কত? আমরা দেখেছিলাম কি না, ত্বরণের ফর্মুলা কি? এ ইকুয়াল ডিভি ডিটি বা d2s dt2, এই দুভাবে লেখা যায় ত্বরণকে। তো অলরেডি আমরা কি করতে পেরেছি? আমরা কিন্তু বেগ জানি, ভি জানি। যে ভি জানে না তাকে এস কে দুবার ডেরিভেটিভ করতে হবে, হলো। তো আমরা ভি কত পেয়েছিলাম? আমরা তো একবার ডেরিভেটিভ করেছি অলরেডি, আমরা বেগ পেয়ে গেছিলাম ডিএসডিটি করে। বেগ কত পেয়েছিলাম? 2 প্লাস 10t পেয়েছিলাম। তো এই ভি এর জায়গায় বসানো যাক, ডিডিটি অফ ভি এর জায়গায় বসাচ্ছি 2 প্লাস 10t, তাহলে ইকুয়াল কত হচ্ছে? ডিডিটি অফ 2 হচ্ছে একবার, প্লাস ডিডিটি অফ 10t হচ্ছে একবার। তো ডিডিটি অফ 2 মানে কোনো একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ কত হবে? তো আমরা বললাম যে কোনো একটা কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত হয়? 0 হয়, তো এখানে 0 হবে, প্লাস ডিডিটি অফ 10t কত হবে? 10 হবে। 10
টি এর পাওয়ার কত 1, তাহলে 1 বেরোলো, টি এর পাওয়ারে 1 - 1 হলো, তাহলে পাওয়ার 0 হওয়া মানে 1 হওয়া। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে 10t ছিল, টি এর পাওয়ার ছিল 1, তাহলে 10 থাকলো, পাওয়ারটা আগে এলো, টি এর পাওয়ারে 1 - 1 হয়ে গেল মানে 0 হয়ে গেল, তাহলে পাওয়ারে 0 হওয়া মানে কত 1 হওয়া, তাহলে উত্তর কত হলো 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কণার ত্বরণ কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এবারে কি হয়েছে দেখো, কণার ত্বরণ যেটা বেরিয়েছে সেখানে কিন্তু টাইমের কোনো ইউনিট নেই। তাহলে তোমায় যদি বলে যে 5 সেকেন্ডে কণার ত্বরণ কত বা প্রারম্ভে কণার ত্বরণ কত যদি জিজ্ঞেস করে, সেটা কিন্তু বলার কোনো স্কোপ নেই। তার মানে কি, এই কণাটা সমত্বরণে যাত্রা করছে, মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইমের সঙ্গে কণার কোনো সম্পর্ক নেই। টাইম 0 থাকলেও কণার ত্বরণ 10, টাইম 5 হলেও কণার ত্বরণ 10, টাইম 10 হলেও কণার ত্বরণ 10, মানে টাইম যা হোক না কেন, টাইমের সঙ্গে ত্বরণের কোনো সম্পর্কই নেই। টাইম যা খুশি হোক, কণার ত্বরণ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই গতিটা কেমন গতি? এটা হচ্ছে একটা সমত্বরণ নিয়ে কণাটা চলছে। তো এইরকম টাইপের কিন্তু বেসিক অঙ্ক আমাদের পরীক্ষায় করতে আসে। আর একটা অঙ্ক দেখাবো। আচ্ছা, আরেকটা অঙ্ক নিয়ে নেওয়া যাক। যেমন ধরে রয়েছে s = 3t - 5t স্কোয়ার, এরকম টাইপের একটা ইকুয়েশন দিয়েছে, দিয়ে বলছে কত সময় পরে কণার বেগ 0 হবে। কত সময় পরে কণার বেগ 0 হবে। কি করব আমরা? তাহলে একটা কণা, তার সরণ দিয়েছে টাইমের সঙ্গে, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, দিয়ে বলছে কত সময় পরে কণার বেগ 0 হবে। তাহলে ভিকে আমরা 0 করে দেবো। ভি মানে আমরা কি জানি? ডিএস ডিটি। তাহলে নিশ্চয়ই তোমরা শিখে গেছো কীভাবে ডেরিভেটিভ করতে হয়, আমাকে আর করে দেখাতে হবে না। তাহলে একবারে করছি আমরা। 3টির ডেরিভেটিভ করলে কত হয়? 3 হয়। 5t স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হয়? 5 × 2 10 × t, এটা হয়। তাহলে এটাকে 0 করতে হবে। তাহলে ভি 0 করার মানে কি? 3 - 10t, এটাকে 0 করে দিতে হবে। তাহলে টি কত হচ্ছে তোমার? 3/10 মানে 0.3 সেকেন্ড। তাহলে 0.3 সেকেন্ড পরে কণার বেগ কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এরকম টাইপের অঙ্ক আসতে পারে আর কি। তো বেসিক এরকম ছোটোখাটো অঙ্কই আসে, খুব বেশি অঙ্ক খুব একটা আসে না এরকম ডেরিভেটিভ দিয়ে। তো বইয়ে এরকম অঙ্ক কিন্তু করতে দেওয়া আছে, অনুশীলনীতে দেখবে ডেরিভেটিভ দিয়ে অঙ্ক করতে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু করো, করে আমায় জানাও তোমরা করতে পারছো কিনা। আজকের মতো ক্লাস এটুকুই, পড়াশোনা চালিয়ে যেতে থাকো, করতে থাকো।